আমি তো কিছু বুঝতে পারছি না জমিদার মশাই। ওই গাছের কাছে গেলেই এমন কেন হচ্ছে? এত বছর আমরা এখানে রয়েছি, কখনো তো এমন কিছু হয়নি। হয়নি তা কি কোনোদিন হবে না এমন কোনো কথা নেই। মাধব, তুই একটা কাজ কর, তুই গাছের দিকে রাতের বেলায় যাস না। এমনকি এই বাড়ির সকলকে বারণ করে দে ওই গাছের দিকে রাতের বেলা না যেতে। জমিদার মশাই, একবার পুরোহিত মশাইকে কি খবর দেব? জমিদার বাড়িতে এমন হয়েছে শুনলে সে নিশ্চয়ই আসবে। না রে মাধব, পুরোহিত মশাইয়ের বয়স হয়েছে, এখন সে আর এসব কিছু করতে পারবে না। আমি ব্রাহ্মণ সন্তান, আমি নিজের হাতেই তো গৃহলক্ষ্মী পুজো করি। পুরোহিত মহাশয়কে খবর দিলে সে আসবে নিশ্চয়ই, কিন্তু আমি যে গ্রামের জমিদার, কারো যাতে কোনো অসুবিধে না হয় তা দেখা আমার কর্তব্য। অথচ বিপদে পড়ে আমি... জমিদার মশাই অঘোর ভট্টাচার্যের কথাটা শেষ হয় না। তার আগেই বাড়ির পেছনের দিকে সেই গাছের ডালগুলো যেন অদ্ভুতভাবে নড়তে শুরু করে, আর তা দেখে মাধব ভয় পাওয়া গলায় বলে ওঠে, আপনাকে বলেছিলাম না, দেখুন আবার এমন হচ্ছে। আধো অন্ধকারের মধ্যে জমিদার হাত তুলে মাধবকে চুপ করতে বলে। মাধব জমিদারের এক পাশে দাঁড়িয়ে অন্ধকারে গাছের দিকে তাকিয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। অঘোর ভট্টাচার্য সাহসী, সে কিন্তু ভয় পায় না। সেভাবেই তাকিয়ে থাকে সেই পুরনো বেল গাছটার দিকে। এত বছরের পুরনো গাছ, কখনো তেমন কিছু হয়নি। আশেপাশে এক ফোঁটা হাওয়া নেই। চাঁদের আলোয় বেলগাছের তলাটা ভালোভাবে দেখা যাচ্ছে না। কিন্তু ওটা কি? ঠিক মাথার দিকে যেন একটা মাথা দেখা যাচ্ছে না। জমিদার মশাই অবাক হয়ে তাকিয়ে দেখলেন বেলগাছের একদম মাথার দিক থেকে কি যেন আস্তে আস্তে উঠে দাঁড়াতে শুরু করেছে। সরসর করে হাওয়া বইছে চারপাশে, সেই হাওয়ার মধ্যে একটা পুরনো, অনেক পুরনো গন্ধ ভেসে আসছে। মাধব আবার চিৎকার করে, সর্বনাশ, সর্বনাশ জমিদার মশাই! ওই বেল গাছের উপরে ওটা কি? ওটা কি? জমিদার মশাইয়ের মুখে কথা ফোটে না। সে অবাক হয়ে গেছে। এত রাতে ওই বেলগাছের ওপরে উঠে কে দাঁড়াবে? বেলগাছের গুঁড়ি যতই শক্ত হোক না কেন, ওপরের দিকে নরম পাতা আর নরম ডাল। জমিদার মশাই নিজের হাতে ওই বেলগাছ থেকে বেলপাতা পেড়ে আনতেন এক সময়। তিনি বুঝতে পারেন না ওই বেলগাছের উপরে কেউ দাঁড়িয়ে থাকবে কি করে। জমিদার একভাবে তাকিয়ে থাকেন। মাধবের ভয়টা তখন যেন বাড়তে শুরু করেছে। চাঁদের আলোয় আর অন্ধকারে এতক্ষণে যেন বেলগাছের উপরে দাঁড়িয়ে থাকা মূর্তিটাকে অস্পষ্টভাবে দেখা যায়। আর ঠিক তখনই একটা চাপা হাসির শব্দ ভেসে আসে। একজন বলে ওঠে, আমি বলেছিলাম না আমি ফিরে আসবো। এই তো আমি এসেছি। এইবার এই গোটা জমিদার বাড়ি আমি রক্ত দিয়ে রাঙিয়ে দেব। অদ্ভুতভাবে কথাটা বলে বেলগাছের উপরে দাঁড়িয়ে থাকা সেই মূর্তিটা দুটো হাত আকাশের দিকে তুলে অদ্ভুতভাবে হাসতে লাগলো। সেই হাসির শব্দ শুনে যে কোনো মানুষের বুকের ভেতরের রক্ত যেন জল হয়ে যাবে। মাধব ভয়ে কাঁপতে কাঁপতে মাটির উপর বসে পড়েছে। কিন্তু জমিদার অঘোর ভট্টাচার্য তখনও ঠায় দাঁড়িয়ে। ভয় যে সে পায়নি সে কথা নয়, কিন্তু একটা অদ্ভুত কথা তার হঠাৎ মনে পড়ে যায়। তার বাবা মৃত্যুর আগে সকলকে এড়িয়ে তাকে একটা কথা বলে গিয়েছিল, তুই জমিদার বাড়ির সঙ্গে পেয়েছিস অভিশাপ। অনেক অভিশাপ লেগে আছে আমাদের এই জমিদারের ওপরে। আমি যতটুকু পেরেছি মোছার চেষ্টা করেছি, কিন্তু আমার পূর্বপুরুষরা যা করে গেছে তার সমস্ত কিছু কেউ পরিশোধ করতে পারবে না।
হঠাৎ করেই জমিদারের এমন সময়ে এই কথাটা কেন মনে পড়ল সে জানে না। মাধব পেছন দিক থেকে জমিদারের হাত ধরে টানছে। জমিদার মশাই, এখান থেকে চলুন, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, বাড়ির সবাইকে খবর দিতে হবে। জমিদার মশাই, বাড়ির সবাইকে খবর দিতে হবে। জমিদার কিন্তু সেখানে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, না মাধব, এখান থেকে আমি এখন যাব না। আর বাড়ির কাউকে এ ব্যাপারে কোনো কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু সত্যি করে বল, তুই কে? আবার সেই হাসির শব্দ বেলগাছের উপর থেকে শোনা গেল। সেই মূর্তিটা যে নারী মূর্তি তা তার গলা শুনেই বোঝা গিয়েছিল। এইবার সে অদ্ভুতভাবে যেন হাঁটু গেড়ে ওই বেলগাছের উপরে বসে পড়ল। তারপর রক্ত জল করা হাসি হেসে বলল, আমি মৃন্ময়ী। কিন্তু সে তো একটা গল্প, অনেক বছর আগের একটা গল্প। আমি গল্প নই, সবাই আমায় গল্প ভাবে, কিন্তু আমি কোনো গল্প নয়। আজ আজ আমি ফিরে এসেছি এই জমিদার বাড়িকে রক্তে রাঙিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এই জমিদার বাড়িকে রক্তে রাঙিয়ে দেওয়ার জন্যই আমি ফিরে এসেছি। আর সবার শেষে আমি মরব তোকে। আবার সেই হাসি। একটা দম বন্ধ করা হাওয়া যেন জমিদার মশাই আর মাধবের চারপাশে ঘুরতে লাগলো। কোনো রকমে মাধব জমিদার মশাইকে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে গেল। বেশ খানিকটা আসার পরে চারপাশের সেই হাওয়াটা থেমে গেল। জমিদার পেছনের দিকে তাকিয়ে চাঁদের আলোয় সেই বেলগাছটাকে দেখতে পেল। সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মানে একটু আগে কিছুই হয়নি। শুধু মাধব বলল, আর মানে ওই মৃন্ময়ী গল্প নয়, তাহলে ও সত্যি সত্যি ছিল। কিন্তু তাই যদি হয়, যদি তাই হয়, তাহলে জমিদার বাড়ির মাথায় কালো মেঘ নেমে আসতে চলেছে মাধব। একবার খবর না দিলেই নয়, তবে তাকে আসতে হবে না, আমি যাব তার কাছে। আর মাতু পাগলি তাদের আশীর্বাদে, তবে সেগুলোকে বিশেষ ক্ষমতা বলে না। বেশ কিছু প্রক্রিয়া আমার জানা ছিল মাত্র। সে যাই হোক, এমন কোনো কথা মনে আছে আপনার যেখানে আপনি অতিথি হয়ে গিয়ে তারপরে সমস্যায় পড়েছিলেন, কিংবা সেই বাড়িতে কোনো সমস্যা হয়? আরে ঠাকুরমশাইয়ের কাছে সমস্ত রকমের গল্প আছে। তুমি যেমনটা চাইবে তেমনটাই ঠাকুরমশাই তোমায় পরিবেশন করবে। কি ঠাকুরমশাই? তারানাথ কেমন যেন রেগে উঠল। কেন, আমি কি তোমাকে বানিয়ে বানিয়ে গল্প বলি নাকি? তোমরা কি মনে করো বলো তো? তোমরা যা শুনতে চাইবে আমি তোমাদেরকে তাই বলতে পারি? তার মানে আমি মিথ্যে কথা বলি? আসলে আমি জীবনের অর্ধেকের বেশি সময় তো কাটিয়েছি পথে পথে। অনেক রকমের ঘটনা ঘটেছে, এমন কোনো ঘটনা নেই যা হয়তো আমার সঙ্গে ঘটেনি। কিন্তু এতে তো আমার কিছু করার নেই। আপনি বলুন না, ওর কথা বাদ দিন তো। কি যেন বললেন গ্রামের নামটা? এই কথায় তারানাথ হেসে উঠল। তাই তারানাথের হাসিতে আমি আর কিশোরী দুজনেই যোগ দিলাম। খানিকটা হেসে নিয়ে কিশোরীর প্যাকেট থেকে সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করে তারানাথ বলতে শুরু করলো। গ্রামের নাম তোমাদের বলিনি, আর সে গ্রামের নাম তোমাদের বলতেও পারবো না, কারণ সে গ্রামের নাম আমারই মনে নেই। ওই মনে করে নাও দেবানন্দপুর কিংবা ঠাকুরপুকুর, এমন কোনো একটা গ্রাম। গ্রামটা খুব বেশি বড় না, কুঁড়ে ঘর বসতি নিয়ে সেই গ্রাম। তবে ছোট গ্রাম হলে কি হবে? গ্রামের চারিদিকে বিস্তৃত ধানের জমি,
এক পাশে সেই ধানের জমির মাঝখান দিয়ে মাটির রাস্তা চলে গেছে। গ্রামের বাইরের দিকে একটা বড় নদী। তাছাড়া গ্রামে দুটো বড় দিঘি আছে। চাষবাস, মাছ ধরা, এমনকি কুমোরের কাজে সে গ্রাম তখন বেশ ভালোই বলা চলে। গ্রামের প্রতিটি বাড়ির ধরন আর তাদের কাজ দেখলেই বোঝা যায় গ্রামের লোকেদের আর যাই হোক খাদ্যাভাব কখনোই হয় না। ওই গ্রামে আমি একদিন গিয়ে পৌঁছালাম বড় আশ্চর্যভাবে। একদিন দুপুরে একটা গাছের তলায় বসে রয়েছি, একটা পাকা পেয়ারা খাচ্ছি। এমন সময় একটা কাক কোথা থেকে এসে পড়ল। পেয়ারা খেতে খেতে আকাশের দিকে তাকিয়ে কিছু দেখছিলাম। কাকটা বারবার কাঁ কাঁ করে ডাকতে লাগলো। এক সময় বিরক্ত হয়ে কিছু একটা ছুঁড়ে দিতে গিয়ে হাত ফসকে সেই পেয়ারাটাই ছুঁড়ে দিলাম কাকের দিকে। ওমা! কাকটা লাফ দিয়ে উপরে উঠে পেয়ারাটা ধরে অমনি মুখে করে ঠুকরাতে লাগলো, আর আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে কাঁ কাঁ করে ডাকতে লাগলো। যেন মনে হলো বলতে চাইছে, এই জন্যেই তো তোকে রাগাচ্ছিলাম, যাতে তুই পেয়ারাটা ছুঁড়ে মারিস আমার দিকে। অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ। তারপরে একটা মাটির দলা তুলে নিয়ে মারতে যাব, সে উড়তে উড়তে সামনের দিকে এগিয়ে গেল। তারপরেই দেখি একটা গরুর গাড়ি ওই পথে এদিকে আসছে। উঠে দাঁড়ালাম। গরুর গাড়ির কাছে গিয়ে বললাম, এখান থেকে গ্রাম কত দূর? গরুর গাড়ির গাড়োয়ান কি যেন নিয়ে যাচ্ছিল, সে গ্রামের সন্ধান দিল। এখান থেকে আর আধ ঘন্টা মতো হাঁটলেই সেই গ্রামে গিয়ে পৌঁছাবো। আর দেরি করলাম না। সকাল থেকে খেয়েছি ওই অর্ধেকটা পেয়ারা। পেটের ভেতর খিদেতে যেন নাড়ি ভুঁড়ি হজম হয়ে যাচ্ছে। তাছাড়া জল তেষ্টাও পেয়েছে। কাছে যখন গ্রাম আছে তখন সেখানে গিয়ে সামান্য কিছু খাওয়ার ব্যবস্থা করা যেতেই পারে। সেই মতো দুপাশে ধানের জমি রেখে তার মাঝখানের মাটির পথ ধরে এগোতে লাগলাম সামনের দিকে। এগোতেই সবুজ গাছ যেন বাড়তে থাকে। আরেকটু এগিয়ে একটা বাঁক নিতে গ্রাম চোখে পড়ল, আর আমি যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এটা কি সেই গ্রাম, মানে যে গ্রামের নাম ভুলে গেছেন? হ্যাঁ, এই সেই গ্রাম। গ্রামে ঢুকে প্রথমে যে বাড়িটা আমার চোখে পড়ল তা হলো হরিহর নামের এক যুবকের। সে বাড়িতে একাই থাকে। আমি যখন তার বাড়িতে গিয়ে পৌঁছেছি তখন সে বোধহয় উঠোনের কাছে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। আমায় দেখতে পেয়ে নিজে থেকেই কৌতূহলবশত এগিয়ে এলো। কোথা থেকে আসছেন? আমি আমার কথা সামান্য বলে আসল কথাটা বলতেই সে বলে উঠল, ও আচ্ছা 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 আচ্ছা, আসুন আসুন ঠাকুর মশাই, আসুন আসুন। আমার রান্না করা ভাত সামান্য কিছু আছে, আপনাকে সেসব খেতে হবে না। ঘরে ফল ছিঁড়ে দুধ সব আছে, আপনি খান, জলপান করুন, আমি দেখছি। সে যে কি দেখবে সেটা বুঝতে পারলাম না। আমায় দুধ মুড়ি চিঁড়ে দিয়ে তারপর দাওয়ার কাছে বিশ্রাম নিতে বলে নিজে কোথায় যেন বেরিয়ে পড়ল। একটু পরে যখন সে ফিরে এলো তখন তার সাথে বয়স্ক এক পুরোহিত এলেন। বয়সের ভারে শরীর ঝুঁকে পড়েছে। মাথার চুল, দাড়ি, এমনকি ভুরু পর্যন্ত সাদা হয়ে গেছে। লাঠিতে ভর দিয়ে সে এসেছে। বাড়িতে ঢুকেই বলল, ঠিক বলেছিস তো, না হলে কিন্তু বিপদ বাড়বে।
অন্য কাউকে এই বিপদে আমি ফেলতে চাই না। আমার তো মনে হয় না আমি ভুল বলছি। আর আপনি এসেই দেখুন না ঠাকুরমশাই, পেট ভরে খেয়েছেন তো? এতক্ষণে তারা দুজন বারান্দার কাছে এসে পড়েছে। আমি দাওয়ার এক পাশে বসে পড়েছি। আমি কিন্তু অবাক হলাম, এমন বৃদ্ধ মানুষটা হঠাৎ করে আমার কাছে এলো কেন? তবে মনের মধ্যে যেন একটা কি হচ্ছিল। গ্রামে পা দেওয়ার সময় খিদে আর তেষ্টায় ক্লান্ত হয়েছিলাম, তাই এখন কিছু খাওয়ার পরে মনে হলো গ্রামে কিছু একটা হয়েছে। বৃদ্ধ পুরোহিত কিছুক্ষণ চুপ করে আমায় এ কথা ও কথা জিজ্ঞেস করল। তারপর বলল, তুমি তো একজন সাধক, চন্দ্র সাধনা করেছো আমাদের গ্রামের জমিদার বাড়িতে। বড় বিপদ হয়েছে, সে বিপদে তুমি যদি সাহায্য করতে পারো তাহলে বড় ভালো হয়। নাহলে জমিদার বাড়িতে আর কেউ নাহলে জমিদার বাড়িতে আর কেউ বাজবে না গো। তার শেষের কথাগুলোয় কেমন যেন গলা ধরে এসেছিল। আমি বললাম, ব্যাপারটা আমায় খুলে বলুন তো। মানে গ্রামে যে সমস্যা হয়েছে বুঝতে পারছি, জমিদার বাড়িতেই কোনো সমস্যা? বুঝতে পারছো বাবা, আমার বয়স হয়েছে, বেশি কথা বললে আমার আবার দমের কষ্ট হচ্ছে এখন। অত কথা আমি তোমায় বলতে পারবো না বাবা। এই হরিহর আমার ডেকে নিয়ে এলো। আসলে ডুবতে থাকা মানুষ তো খড়কুটা ধরে বাঁচতে যায়, আর তুমি তো হলে গিয়ে এটা কলা গাছের ভেলা কিনা। তা তুমি হরিহরের সঙ্গে একবার জমিদার বাড়িতে যাও, জমিদার মশাই তোমার সঙ্গে সমস্ত কথা বলবে। তুমি ছাড়া জমিদার মশাইয়ের পাশে দাঁড়াবার মতো তো আর কেউ নেই বাবা। সে কথা ঠিক নয়, তার পাশে সবাই আছে, কিন্তু এমন বিপদে তো তাকে আমরা সাহায্য করতে পারবো না। যেখানে মানুষের বিপদ সেখানে না হয় আমরা বুক চিতিয়ে দাঁড়াবো। জমিদার মশাই এর গায়ে হাত দেওয়ার আগে আমাদের গায়ে তাকে হাত দিতে হবে, কিন্তু বিপদ যখন দেখা যায় না তার সঙ্গে কি করে লড়াই করব? তাছাড়া মাধবও তো। তাদের কথা শুনে বুঝলাম জমিদার বাড়িতে বিপদ যা হয়েছে তা ছোটখাটো নয়। পুরোহিত মশাইয়ের ভাষা ভাষা চোখে যেটা দেখা গেল সেটা ভয়। এই দিনের বেলাতেও হরিহর আর পুরোহিত মশাইয়ের এমন কথা আর অদ্ভুত ব্যবহার আমায় যেন কেমন নড়িয়ে দিয়ে গেল। বিপদ আসতে চলেছে তারানাথ, বিপদ আসতে চলেছে। সেই দিনই সন্ধ্যের দিকে হরিহরের সঙ্গে জমিদার বাড়িতে গিয়ে পৌঁছালাম। জমিদার বাড়ির বাইরে একজন পাহারাদার ছিল। বুঝতে পারলাম হরিহরকে সে ভালোভাবেই চেনে। হরিহরের সঙ্গে আমাকে দেখে সে আমাদের ভেতরে নিয়ে গেল। জমিদার মশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল খুব তাড়াতাড়ি। একটা ঘরে সে বসেছিল। আমাদের দেখে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, হরিহর খবর পাঠিয়েছিল তা আমি শুনেছি। আমি কখন থেকে অপেক্ষা করছি ঠাকুরমশাইয়ের জন্য। আসুন ঠাকুরমশাই, আসুন। এর আগে অনেক জমিদার আমি দেখেছি, অনেক জমিদারের বাড়িতে গিয়েছি, কিন্তু জমিদার মশাইয়ের যেমন চেহারা তেমন তার মুখের ভার। মুখে মোটা লম্বা গোঁফ, লম্বা চেহারা, মাথায় বড় মাপের চুল কাঁধের কাছে গিয়ে পড়েছে। কপালে একটা জন্ম দাগ রয়েছে ডান দিকে। মুখে ব্যক্তিত্বের ছাপ। দেখে মনে হবে যদি একে রাজার পোশাক পরিয়ে দিয়ে কেউ বলতো এ জমিদার নয় রাজা মশাই, তাহলে কেউ আপত্তি করত না। আমি সেই ঘরে বসলাম। জমিদার মশাই হাতের ইশারায় হরিহরকে চলে যেতে বলে হেসে বলল, এখনই কাজের লোকেরা দেখতেন আপনাকে তামাক সেজে দিত,
হাত পা ধোয়ার জন্য জল এনে দিত, আরও কত খাতির না করত। কিন্তু এখন যে বাড়িতে কেউ নেই, ওই সদাচরণ জোর করে পড়ে রয়েছে, আমার কথা কিছুতেই শোনে না। কিন্তু জমিদার মশাই, হরিহর যে আমায় বলল এই বাড়িতে কোনো বিপদ রয়েছে, কিন্তু বাড়িতে প্রবেশ করার পরে তো আমার মনে হলো না বিপদ এই বাড়িতে রয়েছে। মনে হলো বিপদ রয়েছে আপনাদের পরিবারের মানুষদের ওপর। আমার কথায় অবাক হয়ে আমার দিকে তাকালো জমিদার মশাই। তার চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে বদলে গেছে। অমন ব্যক্তিত্বের অমন ভারী মানুষটা যেন হুমড়ি খেয়ে এলো আমার পায়ের কাছে। আর একটু হলেই আমার পায়ে হাত দিয়ে ধরতে গিয়েছিল। তাড়াতাড়ি সরে গিয়ে বললাম, জমিদার মশাই, আপনি গ্রামের জমিদার, আপনাকে এভাবে মানায় না। আর জমিদার, আমি জমিদার হয়ে নিজের রক্ষা করতে পারি না। আমায় রক্ষা করার জন্য যারা এই বাড়িতে থাকে তারাই জীবন হারায়। তাহলে কিসের জমিদার আমি? বলুন তো, আমার চেয়ে অসহায় মানুষ আর একটা আছে? তার কথায় আবার বুঝতে পারলাম ব্যাপারটা গভীর। বাড়িতে পা দিয়ে বুঝতে পেরেছি কোনো একটা বিপদ এখানে আছে। বিপদটা বড় অদ্ভুত। বিপদ এই বাড়িতে নয়, এই জমিদার মশাই কিংবা তার বংশের একটা বিপদ। কিন্তু পুরোপুরি তো আর বোঝা সম্ভব নয়। তাই বললাম, সমস্ত কথা আমায় খুলে না বললে আমি কি করে? জমিদার বাড়িতে যখন এসেছিলাম তখন সন্ধে নামতে শুরু করেছিল। এ কথা ও কথায় অন্ধকার নেমে এসেছিল। আকাশে কালো মেঘ জমেছিল বিকেলের দিকেই। ঠান্ডা হাওয়া একটু আগেও গায়ে এসে লাগছিল। এখন দু এক ফোঁটা বৃষ্টি এসে পড়ল। ঠিক তখনই অন্য দিক থেকে সদাচরণের গলা শোনা গেল, জমিদার মশাই, একজন এসেছে। সঙ্গে সঙ্গে জমিদার মশাই নিজের চেয়ার ছেড়ে উঠে পড়লেন। ঘরের পেছনের দিকে একটা বন্ধ জানালা ছিল। সেই জানালাটা একটা ধাক্কা দিয়ে খুলে দিতে পিছনের দিক থেকে যেন আরেকটা হাসির শব্দ ভেসে এলো। সঙ্গে সঙ্গে জমিদার মশাইয়ের গলায় যেন একটা ভয় দেখা দিল। ও ও আবার এসেছে। আবার আজ কাকে নিয়ে যাবে? সদাচরণ চেঁচাতে চেঁচাতে এসে পড়েছিল এই ঘরের কাছে। আমায় আর জমিদার মশাইকে দেখে একটু থমকে দাঁড়ালো। তারপর ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে হ্যারিকেনটা জ্বালিয়ে দিল সঙ্গে সঙ্গে। আমি বলে উঠলাম, কি হয়েছে? আর বাইরে ওভাবে কে হাসছে? কার হাসির শব্দ শোনা যাচ্ছে? মৃন্ময়ীর গলা শোনা যাচ্ছে। ও আবার এসেছে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঘরের জানলাটা জমিদার মশাই বন্ধ করে দিল। সদাচরণ মেঝেতে একপাশে বসে ঠক ঠক করে কাঁপছিল। আমি জমিদার মশাইয়ের চেয়ারে এসে আবার বসলাম। ঘরের ভেতর হ্যারিকেন জ্বলছে। জমিদার মশাইয়ের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। মুখের উপর থেকে একবার হাত চালিয়ে নিয়ে জমিদার বললেন, ঠাকুর মশাই, আপনি নিশ্চয়ই অশরীরী আত্মা, অভিশাপ এই সমস্ত কিছুতে বিশ্বাস করেন। আপনি মন্ত্র নিয়ে কাজ করেন, আপনার তো এইসবেতে বিশ্বাস থাকবেই। বুঝতে পারছিলাম। কথা বলতে গিয়ে জমিদার মশাইয়ের কথা কেমন যেন জড়িয়ে আসছিল। সে এক অদ্ভুত ব্যাপার। এমন চেহারার একজন মানুষ কথা বলতে গিয়ে যেন
খেই হারিয়ে ফেলছে। আমি এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখেই বুঝতে পারলাম তার গোটা শরীর ঠক ঠক করে কাঁপছে। কতবার আপনাকে বললাম জমিদার মশাই, আমাদের গ্রামের যার বাড়িতে আপনি যাবেন সেই আপনাকে থাকতে দেবে। আপনার যাওয়ার তো অনেক জায়গা আছে, তারপরেও কেন এই বাড়িতে পড়ে আছেন? এ বাড়ি আর ভালো নেই জমিদার মশাই, কতগুলো লোক এখানে মরেছে। সদাচরণের কান্না জড়ানো গলার উত্তরে জমিদার মশাই প্রায় চিৎকার করে বলে উঠলেন, আমাকে মারলেই ও এখান থেকে চলে যাবে। জমিদার মশাই, জমিদার মশাই, আপনি একটু শান্ত হন। আপনি একটু শান্ত হয়ে আমার কথা শেষ হলো না। তার আগে জানলার ওপরে যেন প্রচণ্ড একটা ধাক্কা এসে পড়ল। আমার মনে হলো বাইরে থেকে প্রবল ঝড় দিচ্ছে জানলার উপর, আর তার সঙ্গে একটা মেয়েলি গলায় কেউ চিৎকার করে বলে উঠল, একজনকে এনেছিস, একজনকে, আবার ওকেও আমার হাতে মরতে হবে। তোর আর আমার মাঝে যে আসবে তাকেই মরতে হবে। আমি উঠে দাঁড়ালাম, জানলার দিকে 2 পা এগিয়ে গেছি। সদাচরণ এসে পেছন থেকে আমার হাত চেপে ধরে বলল, যাবেন না ঠাকুর মশাই, যাবেন না। এর আগেও এক সাধু বাবা এসেছিল, সে আমাদের কোনো কথা না শুনে জানলার কাছে গিয়েছিল। সদাচরণ, তুমি চিন্তা করো না, বাইরে যেই থাকুক না কেন, তাকে তোমরা যত ভয় পাবে সে তোমাদের ততই ভয় দেখাবে। আর আমার কোনো ক্ষতিও এত সহজে করতে পারবে না। আমার উপরে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে। সদাচরণ আবার আমায় বারণ করতে যাচ্ছিল, তার আগেই পেছন থেকে জমিদার মশাইয়ের ক্লান্ত গলায় কথা ভেসে এলো, আজ যদি আপনি না আসতেন তাহলে আমি ঠিক করে নিয়েছিলাম আজ রাতে আমি ঘর থেকে বেরিয়ে পড়ব। তারপর আমার যা হবে হোক। এই গ্রামের মানুষেরা এমন একটা ভয়ে ভয়ে বেঁচে থাকুক তা আমি চাই না। আমি যখন এসে পড়েছি তাহলে আমায় একবার ভরসা করে দেখুন জমিদার মশাই, তারপর আপনার যা মনে হয় তাই না হয় করবেন। সদাচরণ, হ্যারিকেনটা হাতে দাও। সদাচরণ হ্যারিকেনটা আমার হাতে দিল। আমার গলায় বোধহয় কিছু একটা ছিল, তাতে জমিদার মশাই চুপ করলেন। সদাচরণও আমার পেছনে এসে দাঁড়ালো। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম জানলার কাছে। তখনও বোঝা যাচ্ছে জানলার বাইরে কেউ একটা দাঁড়িয়ে আছে। সেখান থেকে ভেসে আসা চাপা গর্জন আর হাওয়ার শোঁ শোঁ শব্দ যেন আমার গায়ে এসে ধাক্কা মারতে লাগলো। অথচ জানালাটা বন্ধ। জানালার কোনো একটা ফাঁক থেকে একটা অদ্ভুত গন্ধ এসে আমার নাকে লাগছিল। আমি আরো খানিকটা এগিয়ে এসে জানালার গায়ে একটা ধাক্কা দিতেই জানালাটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম জানলার বাইরে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের ছায়ামূর্তি। তার মাথার চুল হাওয়াতে উড়ছে, বোঝা যায় ওটা নারী মূর্তি। আমি জানলার কাছে দাঁড়াতে সে অদ্ভুত গর্জন করে বলে ওঠে, তুই ওকে বাঁচাতে পারবি না, পারবি না ওকে বাঁচাতে। আমার পথে আসার চেষ্টাও করিস না। আমার পথে দাঁড়ালে তুইও কিন্তু মরবি। তুমি কে তা আমি জানি না, কিন্তু জমিদার মশাইয়ের কোনো বিপদ আমি তোমায় করতে দেব না। এতদিন আমি এই গ্রামে ছিলাম না, যদি থাকতাম তাহলে জমিদার মশাইয়ের বউ কিংবা তার ছেলের কোনো বিপদ হতো না। তুমি কি চাও? তুই আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবি না। ও রক্ত
থেকে চলে যাব। এই জমিদার বাড়ি, এই গ্রাম সবাইকে মুক্ত করে দেব, আর কাউকে কখনো মারবো না। কিন্তু ওকে আমি নিয়েই যাব। তাহলে আমিও জমিদার মশাইয়ের কোনো ক্ষতি তোমায় করতে দেব না। এই কথায় সেই অদ্ভুত অশরীরীর চোখ দুটো যেন জ্বলে উঠল। একবার প্রচণ্ড গর্জন করে সে বলল, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে রাতের বেলা যে আসবে সেই আমার হাতে মরবে। যতদিন না পর্যন্ত ওই অঘোর ভট্টাচার্যকে আমি মারতে পারি, তার আগে পর্যন্ত। এই কথা বলে সে কোথাও যেন ছিটকে গেল। একটা ব্যাপারে আমি অবাক হয়ে গেলাম। খোলা জানালার কাছে সে দাঁড়িয়ে আছে, অথচ ঘরের ভেতর সে ঢুকলো না কেন? সেই প্রেতের এমন ভয়ঙ্কর মূর্তি দেখে জমিদার মশাই আর সদাচরণ দুজনে ভয় পেয়েছিল। আমি জানালাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে এসে বললাম, জমিদার মশাই, আজ আপনাকে আর কিছু জিজ্ঞাসা করব না। আজ রাতটা আমি এখানে থাকব। কাল সকালে আপনি এই বাড়ির আর আপনাদের বংশের কোনো ইতিহাস থাকলে তা আমায় জানাবেন। মনে রাখবেন, মিথ্যে বললে কিন্তু আমি আপনাকে বাঁচাতে পারবো না। আপনাকে সমস্ত সত্যি কথা বলতে হবে। জমিদার মশাই কেমন যেন অবাক হয়েছিল। বোধহয় এর আগে এমনভাবে এই বিপদের মোকাবিলা সে যেমন করতে পারেনি, তেমন কাউকে করতেও দেখেনি। এই অশরীরীর সঙ্গে যে আমি এভাবে কথা বলতে পারবো, সেটা ভেবেই তিনি আশ্চর্য হয়েছেন। জমিদার মশাই কিছুক্ষণ অবাক হয়ে থেকে বললেন, সদাচরণ, আজ রাতে আর কিছু হবে না। যা ঠাকুর মশাইয়ের থাকার ব্যবস্থা করে দে। তার মানে ওই যে অশরীরীর দেখা আপনি পেয়েছিলেন, সেই জমিদারের উপরে কোনো কারণে প্রতিশোধ নিতে চাইছে, কিন্তু জমিদার মশাই তো প্রথমে বলেছিলেন যে এই বাড়িতে যারা থাকে তাদের অনেকেই মারা গেছে। তারা তো আর জমিদারের বংশের নয় সবাই। অশরীরী ক্রুদ্ধ হলে তখন নিজের আসল কাজ ভুলে অন্যদেরকেও হত্যা করতে পারে। বিশেষ করে তার কাজে যদি কেউ বাধা দেয়, তাহলে তাকেও মারতে পারে। প্রথম যখন আমার হরিহরের সঙ্গে এবং সেই বৃদ্ধ পুরোহিতের সঙ্গে দেখা হয়, তখন সেই বৃদ্ধ পুরোহিত তো এই কথাই বলেছিল, যদি বিপদ হয় তাহলে গ্রামের লোকেরা জমিদার মশাইয়ের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। হয়তো সেই কারণেই কয়েকজন মারা গেছিল। সেদিন রাতে আমি একটা ঘরে বিশ্রাম নিলাম। মনে মনে অনেক কিছুই ভাবলাম, কিন্তু আসল কথা না শোনার আগে কিছুই বোঝা সম্ভব নয়। তাই অপেক্ষা করলাম পরদিন সকাল পর্যন্ত। পরদিন সকালে হরিহর এসেছিল, তার সঙ্গে সেই বৃদ্ধ পুরোহিত মশাই। এমনকি সকালে উঠে দেখি জমিদার বাড়ির বাইরে সেই পাহারাদার রয়েছে। বুঝতে পারলাম অন্ধকার নামলে সে ওখান থেকে চলে গিয়েছিল। জমিদার মশাই একটা চেয়ারে হেলান দিয়ে বসে বলল, আমি আবার তোমাদের সবাইকে বলবো, আমার জন্য শুধু শুধু নিজেদের জীবন বিপদে ফেলো না। ওই মৃন্ময়ী আমায় নিয়ে গেলে আর কারোর কোনো ক্ষতি করবে না। আমি বুঝতে পারছি না জমিদার মশাই, একবার আপনাকে নিয়ে গেলে তোমার গ্রামের লোকেদেরকে মারবে। গ্রামের লোকেদের অনেককেই মেরেছি, সবাই তো আর আপনার বাড়ির কাছে ছিল না। জমিদার মশাই, আমি আসল কথা শুনতে চাই।
কোথা থেকে এই সব কিছুর সূচনা সেই কথা আমায় বলুন, না হলে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। তখন রোদের আলো জমিদার বাড়ির সামনের উঠোনের কাছে এসে পড়েছে। জমিদার মশাই আমাদের সঙ্গে কাঠের চেয়ার এনে জমিদার বাড়ির উঠোনে এসে বসলেন। আমি, পুরোহিত মশাই আর জমিদার মশাই বসে আছি। হরিহর, সেই দারোয়ান আর সদাচরণ আমাদের পাশেই মাটির উপরে বসে আছে। আমার নাম অঘোর ভট্টাচার্য। আমার বাবার নাম ছিল আদিনাথ ভট্টাচার্য। আমরা ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণের কোনো কাজ আমার পরিবার কখনো করেনি। তার বদলে আমার পূর্বপুরুষরা ছিল নৃশংস। জমি জমা এবং অর্থের জন্য অনেক কিছু করতে পারত। অনেকে বলে আমার পূর্বপুরুষেরা নাকি ডাকাতিও করত। আমাদের এই গ্রামের উত্তরে এক জঙ্গল আছে। সেই জঙ্গলের ভিতরে এখন একটা পুরনো ভাঙা কালী মন্দির চোখে পড়ে। অনেকে বলে আমার কোনো এক পূর্বপুরুষ নৃপেন ভট্টাচার্য ছিল, সে ওই জঙ্গলের মধ্যে মা কালীর পূজা করে আশেপাশের গ্রামগুলোতে ডাকাতি করতে যেত। এমন বংশ আমার, যে বংশের হাতে রক্ত লেগে আছে। কিন্তু আমার বাবা তেমন নয়। আমার ঠাকুরদার আমল থেকে এই বংশ কেমন যেন বদলাতে শুরু করে। ঠাকুরদার স্বপ্নাদেশ পেয়েছিল বাড়িতে লক্ষ্মী মূর্তি প্রতিষ্ঠা করার জন্য। আমাদের বাড়ির উত্তরের দিকে একটা লক্ষ্মীর মন্দির প্রতিষ্ঠা করা আছে। ঠাকুরদার আমল থেকেই আমাদের বংশের বদল হতে শুরু করে। আমার বাবা গ্রামবাসীদের এবং আশেপাশের গ্রামের লোকেদের সাহায্য করত। জমিদার হলেও আমার বাবার আমল থেকেই গ্রামবাসীদের জমির সমস্ত খাজনা মুকুব করে দেওয়া হয়েছিল। তারা নিজেরা খুশি হয়ে যেটুকু দিত সেটুকু, তবে সেটা কম ছিল বলবো না। তাছাড়া আমাদের জমি জমা, পুকুর, জমানো অর্থ সমস্ত কিছুতে আমার পরের বংশ পায়ের উপর পা তুলে খেতে পারত। সব কিছুই ভালো ছিল, কিন্তু এমনভাবেই আমাদের বাড়িতে একদিন এসে পৌঁছল একটা তান্ত্রিক। তান্ত্রিক? তখন আমার বয়স কম। বাবা তখনও বেঁচে আছেন। বাবা সাধুদেরকে ভালোবাসত। তাই যখন সেই তান্ত্রিক বাড়িতে আসে, বাবা মুগ্ধ হয়েছিল। কিন্তু সে বাবার কাছে দাবি করেছিল একটা বছর 16 যুবতী যাকে সে বলি দিতে পারবে। কোনো এক সাধনা সে জঙ্গলে করবে, যার শেষে 16 বছরের কোনো এক যুবতীকে আত্মা দিতে হবে, আর তাহলেই নাকি তার সাধনা সম্পূর্ণ হবে। বাবাকে এই কথা সেই তান্ত্রিক গোপনে বললে বাবা রাজি হয় না। তখন তান্ত্রিক বাবাকে অনেক লোভ দেখিয়েছিল। তার জমিদারি বাড়িয়ে দেওয়ার কথা বলেছিল, গোপন কোনো শত্রুর মৃত্যু। এমন কোনো লোভ ছিল না যা সেই তান্ত্রিক বাবাকে দেখায়নি। কিন্তু বাবা রাজি হয়নি। তান্ত্রিক এখান থেকে চলে যাওয়ার আগে বাড়ির পেছনের ওই বেলগাছটার তলায় গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটাই কথা উচ্চারণ করেছিল। মৃন্ময়ীর কথা বলেছিল সেই তান্ত্রিক। তখন আমি এই বাড়িতে পুজো করি। যেদিন আমি এখানে ছিলাম, সেই তান্ত্রিক। বৃদ্ধ পুরোহিত কথা শেষ করতে পারলেন না। তার আগেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। সদাচরণ জল আনতে চলে গেল। জমিদার মশাই আবার বলতে শুরু করলেন। তখন পুরোহিত মশাই এ বাড়িতে ছিলেন। সেই তান্ত্রিক বাবার উপর বেশ রুষ্ট হয়েছিল, কিন্তু সরাসরি কিছু বলেনি। তার মুখে মৃন্ময়ীর কথাটা শুনে সকলেই অবাক হয়েছিল।
কারণ এই মৃন্ময়ী একটা গল্প হয়ে আমাদের গ্রামে ছড়িয়ে আছে। কিসের গল্প? আচ্ছা, কাল রাতে যার দেখা আমি পেয়েছিলাম সে নিজেকে মৃন্ময়ী বলে পরিচয় দিয়েছিল না? সে গল্প আমি আমার বাবার মুখে শুনেছিলাম। আমাদের এই বাড়িতে যখন অত্যাচারী শাসক ছিল তখন নাকি এখানে মাঝে মাঝে বাইরে থেকে বিভিন্ন লোকেরা আসতো। তাছাড়া মানে এমন অনেক নারীরা আসলেই খুব একটা ভালো নয়। আশা করি আপনি বুঝতে পারছেন ঠাকুর মশাই। তা একটা আড্ডা ছিল আমাদের এই জমিদার বাড়ির দোতলা। বাড়িটা তারপরে দু একবার মেরামত করা হয়েছে, তো সেইখানেই ছিল এই মৃন্ময়ী। যেমন ছিল তার রূপ তেমন ছিল তার গুণ, নাচ গান, এমনকি বেশ কিছু বাদ্যযন্ত্র সে খুব ভালোভাবে বাজাতে পারত। একদিন তার সঙ্গে আমার বংশের কোনো এক পূর্বপুরুষের কোনো কারণে মতবিরোধ হয়, আর তাতেই সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু সেই জমিদার তাকে এখান থেকে যেতে দিতে রাজি হয় না। এভাবেই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, আর তারপর সেই মেয়েকে আর খুঁজে পাওয়া যায় না। সর্বনাশ! খুঁজে পাওয়া যায়নি মানে? মৃন্ময়ী কোথায় গিয়েছিল? মৃন্ময়ী কোথায় গেছিল সে কথা কেউ জানে না। অনেকে বলে সে জমিদার বাড়ি ছেড়ে পালিয়েছিল, আবার অনেকে বলে ওই জঙ্গলের মধ্যে ওই ডাকাতের দল তাকে বলি দিয়েছিল। তবে দুই একজন বলেছিল ওই মৃন্ময়ীকে আমার পূর্বপুরুষ হত্যা করেছিল এবং তার শরীর এই বাড়িতে কোথাও পুঁতে রেখেছিল। বেল গাছের কাছে গিয়ে হঠাৎ করে ওই তান্ত্রিকের মৃন্ময়ীর কথা মনে পড়ল কেন? সেই তান্ত্রিক তার কথা জানতো? গ্রামের কেউ যদি সে কথা বলে থাকে তাহলে আলাদা, কিন্তু গ্রামের লোকেদের সঙ্গে তার সদ্ভাব ছিল না। সে জঙ্গল থেকে বেরিয়ে সোজা এসেছিল এইখানে। গ্রামের লোকেরা কেউ তার কাছে গেলে সে দূর দূর করে তাড়িয়েই দিত। তাকে মৃন্ময়ীর কথা কে বলবে? অথচ মৃন্ময়ীর গল্প আমরা শুনেছি ছোটবেলা থেকে, আমার বাবাও শুনেছে ছোট বয়স থেকেই। কিন্তু এই বেলগাছের কাছে গিয়ে তান্ত্রিক কেন মৃন্ময়ীর কথা বলেছিল তা কেউ জানে না। তারপরেই এই বিপদ শুরু হলো নাকি? বাবা মারা গেল, তার আগে আমি বিয়ে করেছিলাম, আমার একটি ছেলে হলো। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। আমার ছেলের বয়স 17 বছর তখন, মানে বছর খানেক আগে সমস্যাটা শুরু হলো। আমি একটা স্বপ্ন দেখলাম আমি একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কোথা থেকে যেন কাসর ঘণ্টার শব্দ আসছে, আর তার সঙ্গে কারা যেন অদ্ভুতভাবে মন্ত্র উচ্চারণ করে চলেছে। একসঙ্গে অনেকগুলো গম্ভীর পুরুষ কণ্ঠ মন্ত্রোচ্চারণ করলে যেমন হয়, এবং তার সঙ্গে ভেসে আসছে একটা মেয়ের চিৎকার। স্বপ্নটা দেখে আমার ঘুম ভেঙে গেল। পরপর 3 দিন একই রকম স্বপ্ন দেখলাম। তৃতীয় দিনে যা দেখেছিলাম তা আমার এখনো মনে আছে। একটানা এতক্ষণ কথা বলে চলেছিল জমিদার মশাই। তাকে ঘটিতে করে জল এনে দিয়েছিল সদাচরণ। জল খেয়ে খানিকটা ধাতস্থ হয়ে জমিদার মশাই বললেন, তৃতীয় দিনে আমি সেই জঙ্গলের আরো ভেতরে চলে গিয়েছিলাম। যে মেয়েটি চিৎকার করছে একদম তার কাছে, আর তখনই দেখলাম একটা গাছের সঙ্গে বাঁধা রয়েছে এক অপরূপ সুন্দরী নারী। তার গোটা শরীরে সামান্য বস্ত্র পর্যন্ত নেই। নিরাভরণ শরীরে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে কেউ। কালো পোশাক পরা, মাথায় কালো কাপড় বাঁধা কতকগুলো লোক হাতের মোটা মোটা লাঠি হাতে যেন অদ্ভুতভাবে তাকে ভয় দেখাচ্ছে। আর খানিকটা দূরে একটা তান্ত্রিক বসে আছে। সেই তান্ত্রিকের উল্টো দিকে বসে রয়েছে যে, তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম।
জ্বলতে থাকা আগুনের আলোয় তার মুখের সঙ্গে আমার মুখের অনেকটা মিল পেয়েছিলাম আমি। তারপরে আর কিছু মনে নেই। আচ্ছা, আপনার বাবার মুখের সঙ্গে আপনার মুখের মিল আছে? জমিদার মশাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমি বললাম, এই স্বপ্ন দেখার পর থেকেই কি এই বিপদটা শুরু হয়েছে? স্বপ্নে আমি আরও একটা জিনিস দেখেছিলাম। আমি সেখান থেকে চলে আসতে যাব, এমন সময় সোজা আমার চোখ গিয়ে পড়ল গাছের সঙ্গে বাঁধা সেই নারী মূর্তিটার দিকে। আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সে সোজা আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর যখন আমার চোখ খুলল, দেখতে পেলাম আমি দাঁড়িয়ে রয়েছি বাড়ির পেছনের ওই বেলগাছের তলায়, আর বেলগাছের উপরে আধো অন্ধকারে যেন কেউ বসে আছে। বেশ বোঝা যাচ্ছে কেউ জমিদার মশাইকে স্বপ্নের মাধ্যমে সম্মোহিত করে ওই বেলগাছের কাছে নিয়ে গিয়ে কিছু একটা করবে। ওই মৃন্ময়ী আবার মুক্তি পেয়েছে। কেউ জমিদার মশাইয়ের বংশকে নির্বংশ করতে চায়, আর সেই জন্যই এমন কাজ করছে। তখন বুঝতে পারিনি, আস্তে আস্তে আমার এ বাড়ির লোকেরা এক এক করে মরবে। আমার পরিবার বলতে আমি, আমার ছেলে, আমার বউ ছিল। বাকি গ্রামের লোকেরা, কাজের লোক এক এক করে সবাই মরতে লাগলো। মাধব যেদিন মরেছিল সেদিনের কথা আমার মনে আছে। বুঝতে পারলাম যে জমিদার মশাই আবার কিছু বলতে চলেছে, তবে এটা বুঝতে পারছিলাম এই কথাগুলো বলতে বলতে ভেতর থেকে যেন জমিদার মশাই কেমন ভয় পাচ্ছেন, তার শরীর যেন সামান্য কাঁপছে। বললাম, আজকের জন্য অনেকটা হয়েছে, আবার শুনবো, কিন্তু আজ রাতে একটা কাজ আপনাকে করতে হবে। কি কাজ? জমিদার মশাইয়ের বলা সমস্ত কথাগুলো যদি সত্যি হয়, তাহলে আসলে মৃন্ময়ীর সাথে জমিদার মশাইয়ের বংশের সত্যি সত্যি কোনো একটা যোগ রয়েছে। কিন্তু এত বছর পরে কেন, সেটাই আমি বুঝতে পারছিলাম না। তাই একটা সুযোগ আমায় নিতেই হতো। কিন্তু যে আত্মা এতগুলো মানুষকে হত্যা করেছে, তাকে আপনি আটকাতে পারবেন? এতদিন ধরে সে হত্যা করেছিল ভয় পাওয়া মানুষদের। অশরীরী আত্মার বিরুদ্ধে লড়াই করার সময় যখন কেউ ভয় পায়, তখন সেই অশরীরী আত্মার ক্ষমতা বৃদ্ধি পায়। এর আগে জমিদার মশাই হয়তো দু একজনকে তার বাড়িতে নিয়ে এসেছিল, যারা হয়তো অর্থের লোভে জমিদার মশাইকে ভুল বুঝিয়েছে, আর তাতেই অবস্থা আরো খারাপ হয়েছে। আর সকলেই তো এই মৃন্ময়ীকে তাড়াতে চেয়েছে। বোধহয় কেউ বুঝতে চেষ্টা করেনি আসল সমস্যাটা কোথায়। আমি সেটাই চাইছিলাম। জমিদার মশাই এবং পুরোহিত মশাইকে সেখানে থাকতে বলে বাকি সবাইকে চলে যেতে বললাম। এমনকি জোর করে সদাচরণকে পর্যন্ত সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে বেটা কিছুতেই যেতে চাইল না। বলল, জমিদার মশাইকে ছেড়ে যাব না। আমার বাবা জমিদার মশাইয়ের জন্য মরেছে, আমিও জমিদার মশাইয়ের জন্যই মরব, কিন্তু এখান থেকে যাব না। জানতে পারলাম মাধব আসলে সদাচরণের বাবা। মাধবের বয়স জমিদারের চেয়ে অনেক বেশি ছিল। সদাচরণের এমন জমিদারের প্রতি আগ্রহ দেখে বুঝতে অসুবিধে হলো না জমিদার মশাই মানুষটা খুব একটা খারাপ নয়। মৃত্যু নিশ্চিত জেনেও যখন কেউ এভাবে কাউকে আগলে রাখতে পারে, তখন সে নিশ্চয়ই খারাপ কেউ হতে পারে না।
মনে মনে মধুসুন্দরী দেবীকে জপ করে বললাম, দেবী, দেবী, যদি সামান্য কিছু ক্ষমতা পেয়ে থাকি তাহলে এমন একটা মানুষকে যেন রক্ষা করতে পারি। গোটা গ্রাম যার জন্য চিন্তিত, তাকে রক্ষা করতে না পারলে লজ্জার শেষ থাকবে না। সেদিন সন্ধে আমরা একটা ঘরে বসে পরিকল্পনা করলাম। সমস্ত পরিকল্পনা শুনে পুরোহিত মশাই হাঁ করে উঠে বললেন, এমন সর্বনাশের কাজ করো না বাবা। যদি কিছু হয়ে যায় তাহলে শুধু জমিদার মশাই নয়, সবাইকে মরতে হবে। সে যদি একবার রেগে যায়, ওই গাছের কাছে সে আছে, এই জমিদার বাড়ির চৌহদ্দি পেরিয়ে সে বাড়ির কোথাও যেতে পারবে না, জমিদার বাড়িতেও ঢুকতে পারবে না। তাই বাড়ি থেকে বেরিয়ে মাটির ওপর পা রাখলে সে আসতে পারবে। তখন কি হবে? কি হবে তখন? কি হবে? মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। প্রথমে আমিও বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছিলাম জমিদার বাড়ির চারদিকে এক গণ্ডি রয়েছে। সেই গণ্ডি ছাড়িয়ে ওই অশরীরই বাইরে যেতে পারবে না। আবার কোনো এক তান্ত্রিক এই জমিদারের ঘর মানে শুধু বাড়িটাকে গণ্ডি দিয়ে গেছে। অশরীরী ওই গাছ থেকে জানলার কাছ পর্যন্ত এলেও ভেতরে ঢুকতে পারবে না। অর্থাৎ তার পরিধি হল জমিদার বাড়ির পাঁচিল থেকে জমিদার বাড়ির ঘরের দেওয়াল পর্যন্ত। আর এই ব্যাপারটাকে আমি খুব ভালোভাবে কাজে লাগিয়েছিলাম। এই সমস্ত কিছুর মধ্যে সামান্য একটা ভুল হয়ে গিয়েছিল, আর সেই ভুলের মাসুল দিতে হয়েছিল। আমি জমিদার মশাই, পুরোহিত মশাই, সদাচরণের ওপরের একটা ঘরের কাছে রইলাম। সেই ঘরের কাছে জানলা দিয়ে বাইরের বেলগাছটিকে দেখা যায়। আকাশে শুধু মেঘ রয়েছে, তবে মেঘের পাশ দিয়ে মাঝে মাঝে চাঁদের দেখা মিলছে। সেদিন শনিবার। অনেকক্ষণ বসে থাকার পর বাইরে অল্প অল্প হাওয়া দিতে শুরু করলো। আমি বুঝতে পারলাম কিছু একটা হবে, কারণ বাতাসে যে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছে সেটা সাধারণ কোনো গন্ধ নয়। সে আসছে, বুঝতে পেরেছে, সে আসছে। পুরোহিত মশাইয়ের কথা শুনে আমি তৈরি হয়ে নিলাম। জমিদার মশাইয়ের দিকে তাকিয়ে বললাম, চিন্তা করবেন না, আপনাকে বাঁচাবার জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করব, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আপনাকে আমি পুরোপুরিভাবেই ভরসা করছি। আমি মৃত্যুর একদম সামনে এসে উপস্থিত হয়েছি। সেখান থেকে আপনি আমাকে বাঁচাবার চেষ্টা করছেন। ভালো খারাপ যাই হোক না কেন, আপনাকে আমি দোষ দেব না। আমরা ঘরেই রইলাম। জমিদার মশাই ঘর থেকে বাইরে বেরিয়ে গেল প্রথমে দাওয়ার কাছে, তারপর লম্বা দাওয়া পেরিয়ে নেমে এলো নিচের দিকে। ঠিক তখনই বাইরে সেই ভয়ঙ্কর মূর্তি যেন হেসে উঠল। তার মানে বুঝতেই তো পেরেছিস, আমার সঙ্গে চালাকি করে কোনো লাভ নেই। চলে আয় অঘর, চলে আয়। তোর রক্ত পেলেই আমি এখান থেকে চলে যাব। জমিদার মশাই হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের দিকে যাচ্ছে। আমিও জমিদার মশাইয়ের পেছনে অন্ধকারকে আশ্রয় করে নেমে পড়েছিলাম। আমার হাতের মধ্যে রয়েছে একটা বিশেষ জিনিস। পুরোহিত মশাইকে যা করতে বলেছিলাম সেও তাই করল। পুরোহিত মশাই উপরের ঘরের জানালার কাছে দাঁড়িয়ে
চিৎকার করে বলে উঠল, শয়তান তুই এসেছিস, শয়তান তুই এসেছিস, জমিদারকে মেরেছিস। এখন তুই নিজে পাপিষ্ঠ, তোর শরীর অপবিত্র, তুই মরেছিস নিজের দোষে। আর এখন এই জমিদারকে মারতে এসেছিস, মারতে। এতক্ষণ একটা হাসির শব্দ শোনা যাচ্ছিল। এবার গর্জন ভেসে এলো সেই বেল গাছের তলা থেকে। আর ঠিক তখনই আমি দেখতে পেলাম বেল গাছ থেকে প্রথমে নেমে এলো একটা মাথা। অল্প চাঁদের আলোয় তাকে দেখা যায়। মাথাটা নেমে আসতেই তার শরীরের দুপাশে যেন একটা হাত আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। কালো একটা শরীর, কিন্তু এতক্ষণে ভালোভাবে বুঝতে পারলাম আগের দিন যখন তাকে দেখেছিলাম তার পরনে কাপড় ছিল না। তার কালো শরীরটা যেন আস্তে আস্তে বদলে যেতে লাগলো এক নারী মূর্তিতে। ততক্ষণে জমিদার মশাই বাড়ির পেছনের দিকটায় এসে পড়েছেন। আমি তার থেকে খানিকটা পেছনের দিকে। পুরোহিত মশাই জানলার পাশে দাঁড়িয়ে তখনও কথা বলে যাচ্ছে সেই অশরীরীকে উদ্দেশ্য করে। তোর নিজের কোনো কিছু ঠিক নেই, জন্মের ঠিক নেই, কোথাকার পাপিষ্ঠ এখানে এসে পড়েছিস। এখন আমাদের জমিদার মশাইকে মারবি তো সাহস তো কম নয়। খবরদার, আমি মৃন্ময়, তোদের কাউকে আমি ছাড়বো না। আমি ওই জমিদারকে নিয়েই যাব, জমিদারকে নিয়েই আমি চলে যাব। তুই চাইলে আমার কোনো ক্ষতি করতে পারবি না। ওই জমিদার তুই দুর্বল, তাই সে তোকে ভয় পেয়েছে। আমার তুই ভয় দেখাতে পারবি না। ক্ষমতা থাকলে আমার ঘরের মধ্যে আয়। এইবার মৃন্ময়ী একটা গর্জন করে উঠল। জমিদার ততক্ষণে বেল গাছের তলায় চলে গেছে, আমিও তার পেছনে। মৃন্ময়ীর আত্মা যেন হাওয়ায় ছিটকে গেল ওই জানলার দিকে। জানলার কাছে দাঁড়িয়ে থাকা পুরোহিত মশাই যে একটু ভয় পেয়েছিল, আমার সেটা মনে হলো। সদাচরণ পুরোহিত মশাইয়ের পেছনে ছিল। মৃন্ময়ী যেই ছুটে গেছে সামনের দিকে, পেছন থেকে কথা মতো সদাচরণ একটা কাপড়ে তেল ঢেলে আগুন জ্বালিয়ে ছুঁড়ে দিয়েছে জানলা দিয়ে। সেই আগুন গিয়ে পড়েছে মৃন্ময়ীর গায়ের উপরে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল। রাগে অন্ধ হয়ে যতবার সে জানলার দিকে এগোতে চায়, ততবারই ছুঁড়ে দেওয়া কাপড়ের আগুনে বিধ্বস্ত হয়ে পিছিয়ে আসে। সেদিকে তাকিয়ে অবাক হয়ে দেখলাম দোতলার জানলা সমান উচ্চতায় ভেসে রয়েছে তার শরীরটা। সে বলছে, কি ভেবেছিস তুই এই গৃহবন্ধন তোদের রক্ষা করবে? এই গৃহবন্ধন অনেক আগের। তারা দেখ এবার তোদের কিভাবে মারতে হয়। বুঝতে পারলাম সেই অশরীরী আত্মা কিছু একটা করছে। আমি ততক্ষণে বেল গাছের কাছে এসে পড়েছি। জমিদার মশাই বলে উঠল, কিন্তু ঠাকুর মশাই, আমরা তো দিনের বেলা এখানে সব জায়গায় খুঁজেছি, কোথাও কিছু তো নেই। তাহলে দিনের বেলা এখানে খুঁজে যখন কিছু পাওয়া যায়নি, তার মানে এখানে এমন কিছু আছে যেটা রাতে পাওয়া যাবে। দাঁড়ান, দিনের বেলায় গাছের তলায় খুঁজেছিলেন মানে কি খুঁজেছিলেন সে কথা তো আমাদের বললেন না। দিনের বেলা সেই গাছের তলায় আমি, জমিদার মশাই, পুরোহিত মশাই সকলে মিলে অনেকক্ষণ খুঁজেছিলাম, কিন্তু কিছুই পাইনি। তাছাড়া একবার মনে হয়েছিল মাটির তলায় সত্যি যদি তার মৃতদেহ থাকে, কিন্তু যে অশরীরী আত্মা দিনের বেলায় ঘুমন্ত থাকে, রাতের বেলায় জেগে ওঠে, তার সামান্য আভাসও কি পাওয়া যাবে না? মাটির তলায় মৃতদেহ থাকলে নিশ্চয়ই এর আভাস পেতাম।
কিন্তু তবুও সদাচরণ, হরিহর আর দারোয়ানকে দিয়ে সেখানের মাটি খুঁড়িয়ে দেখেছিলাম। তাহলে রাতের বেলা এখানে এলেন কেন? একটা পরিকল্পনা করেছিলাম। যদি পরিকল্পনা ঠিক হয় তাহলে বিপদ থেকে বাঁচাতে পারবো। সরাসরি এই অপশক্তির সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার নেই, তাই আমাকে সামান্য ছলের আশ্রয় নিতে হয়েছিল। আমি গাছের একদম কাছে গিয়ে দাঁড়ালাম। বাতাসে নাক টানতেই একটা গন্ধ পেলাম, আর তার সঙ্গে সঙ্গে আমার মুখে একটা হাসি ফুটে উঠল। বললাম, জমিদার মশাই, এবার আপনি ঘরে ফিরে যান। আপনি এইখানে থাকলে এবার আপনার বিপদ হতে পারে। আমি বোধহয় সন্ধান পেয়েছি। জমিদার মশাই ঘরে ফিরে যাবার জন্যে পেছনের দিকে ঘুরতে যাবে, এমন সময় উপরের দিক থেকে সদাচরণের চিৎকার ভেসে এলো। সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকাতেই দেখতে পেলাম একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে। কোনোভাবে সদাচরণ বোধহয় আগুন ছুঁড়ে দেবার সময় জানলার কাছে এসে পড়েছিল। পুরোহিত মশাই সেখানে দাঁড়িয়ে ভয়ে চিৎকার করে বলছে, কোথায় তুমি? তুমি এসে দেখে যাও, কি অনর্থ হয়ে গেছে গো! ও বাবা! ও বাবা! আমি বুঝতে পারলাম উপরে কিছু একটা ঘটেছে। আরো ভালোভাবে তাকাতে দেখি জানলার একদম কাছে এসে দাঁড়িয়েছে সদাচরণ। দোতলার জানলার একদম কাছে গিয়ে পড়েছে সেই প্রেত মূর্তি। একটা হাতে জানালার গরাদের ভেতর থেকে সদাচরণের গলাটা চেপে ধরেছে। প্রেত মূর্তির মুখ থেকে চিৎকার বেরিয়ে আসছে। এই গৃহবন্ধন অনেক আগে হয়েছে। গৃহবন্ধনের ক্ষমতা ধীরে ধীরে এক সময় কমতে শুরু করে। নির্দিষ্ট সময়ের পরে আবার নতুন করে গৃহবন্ধন না করলে আগের বন্ধন ক্ষমতা কমে যায়। সে নিজের হাতটা জানলার গরাদের ভেতরে প্রবেশ করিয়েছে। এমন সময় তার মুখ থেকে আর্তনাদ ভেসে এলো, আর ঠিক তখনই জমিদার মশাই চিৎকার করে উঠল, সর্বনাশ হয়ে গেছে ঠাকুর মশাই, সর্বনাশ হয়ে গেছে ঠাকুর মশাই, সদাচরণ! ভয় পাবেন না। ভয় পেলে কিন্তু তার ক্ষমতা ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তার ক্ষমতা যে অনেকটা বৃদ্ধি পেয়েছে তা বোঝা গেল। সদাচরণের শরীরটাকে সে জানলার গরাদের ফাঁক দিয়ে একটা হ্যাঁচকা টানে বাইরে বের করে আনতে চাইল, আর তাতে যা হওয়ার তাই হলো। সদাচরণের মাথাটা জানলার গরাদের মধ্যে একটা প্রচণ্ড ধাক্কা খেল। চিৎকার করে উঠল সে। পিছন থেকে পুরোহিত মশাই তার দুটো পা চেপে ধরে রয়েছে। সর্বনাশ হয়ে গেল। সমস্ত কিছু এলোমেলো করে দিলেন। আপনি তাড়াতাড়ি যান। জমিদার মশাইকে কোনো রকমে সেখান থেকে জমিদার বাড়ির ভেতরে যাওয়ার জন্যে বলে আমি গাছের দিকে এগিয়ে গেলাম। তখনও কিন্তু তার শরীরে এখানে ওখানে সামান্য আগুন জ্বলছে। চিৎকার করে সে বলছে, বলছি না, বলেছি তো, আজ রাতে তোদের সব কটাকে মারবো। একটা হয়েছে, এখনো এখনো বাকিগুলো বাকি আছে। এই কথা বলে সেই প্রেত মূর্তি সদাচরণের শরীরটাকে ছেড়ে জানলার গড়া দুহাতে চেপে ধরল। তারপর একটা হ্যাঁচকা টানে জানলার গড়াটা উপরে নিয়ে এলো। জানলার কাঁচটা একটা শব্দ করে ভেঙে গেল। জমিদার মশাই ততক্ষণে ছুটতে ছুটতে জমিদার বাড়ির দিকে এগিয়ে গেছে। আমি বেল গাছের গায়ে হাত রাখলাম, আর সঙ্গে সঙ্গে একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম। কিন্তু এবার কি করা যায়?
জমিদার মশাই ততক্ষণে জমিদার বাড়ির ভেতরে ঢুকে গেছে। উপর থেকে সদাচরণের গলা আর শুনতে পারছি না। পুরোহিত মশাইয়ের চিৎকার, সেই ভয়ঙ্কর মুহূর্তের গর্জন ভেসে আসছে। জমিদার মশাই ততক্ষণ ওপরে পৌঁছে গিয়েছিল। কাপড় দলা দলা করে রাখা হয়েছিল ঘরে। সেই কাপড়ই মাটির তেলে ভিজিয়ে বারবার ছুঁড়ে দিতে লাগলো সেই প্রেত মূর্তির দিকে। বেলগাছের কাছে একটা নির্দিষ্ট জায়গায় চোখ পড়ল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এই বেলগাছটাই হলো আসল জিনিস। এই কারণেই ওই তান্ত্রিক বেলগাছের কাছে এসে দাঁড়িয়েছিল। তারানাথ হঠাৎ করে চুপ করল। তার মুখটা কেমন যেন হয়ে গেছে। আমি বললাম, তারপর কি হলো? সদাচরণকে সেই অশরীরী মেরেছিল সেটা তো বোঝাই যাচ্ছে, আর বাকিরা, আর তাকে আপনি কি করে? ঠিক যেভাবে সে ওখানে এসেছিল তাকে সেইভাবেই সেখান থেকে তাড়াতে হয়েছিল। ওই বেলগাছটা ছিল তার এইখানে আগমনের আসল মাধ্যম। বেলগাছটার মাধ্যমে তাকে তাড়াতে হয়েছিল। যেই ব্যাপারটা বুঝতে পারলাম, সঙ্গে করে আনা জিনিস বেলগাছের গায়ে ছুঁড়ে দিতে লাগলাম। আর সঙ্গে সঙ্গে সে প্রচণ্ড চিৎকার করে জানালার কাছ থেকে ছুটে এলো আমার দিকে। আমাকে স্পর্শ করার ক্ষমতা তার নেই, তাই সে এক কাজ করল। বেলগাছের একটা ডাল মুহূর্তের মধ্যে ভেঙে আমার মাথার উপরে ফেলল। আমিও ছিটকে পড়েছিলাম মাটির উপরে। মাটি থেকে উঠে বললাম, এইবার আমি বুঝতে পেরেছি তোকে কিভাবে এখান থেকে তাড়াতে হবে। তোকে বলেছিলাম না জমিদার মশাইকে আমি বাঁচাবই। ওদের জন্যই আজ আমার এই অবস্থা হয়েছে। 1 বছর ধরে আমি বন্দী হয়েছিলাম ওই জঙ্গলের ভাঙা মন্দিরটার কাছে। ওর রক্ত না নিয়ে আমি যাব না, ওর রক্ত না নিয়ে আমি যাব না। কিন্তু একটা কথা তুই ভেবে দেখ, জমিদার অঘোর ভট্টাচার্য তোর কোনো ক্ষতি করেনি। সে তোকে হত্যা করেনি যেমন, তেমন তোর খারাপ কখনো চায়নি। তাহলে কেন তুই শুধু শুধু তাকে হত্যা করতে চাইছিস? তার ছেলে বউকে তুই মেরেছিস। এখন তাকে হত্যা করে কি হবে বলতো? তুই মুক্তি পাবি না। আমি মুক্তি পাব? তুই মুক্তি পাবি না, কারণ তুই নিজে তো এই কাজ করছিস না, তোকে দিয়ে অন্য কেউ কাজ করাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার চোখ চলে গেল জমিদার বাড়িতে প্রবেশ পথের দিকে। আর দেখতে পেলাম সেই লোহার দরজার বাইরে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে পথের উপরে। চাঁদের অল্প আলোতে তাকে আমি অনেকক্ষণ আগেই দেখেছিলাম। আর সঙ্গে সঙ্গে সেই প্রেত মূর্তি আমার দিকে ছুটে এলো। কিন্তু আমি গোপন সেই জিনিসটা তার গায়ে ছিটিয়ে দিতেই আবার ছিটকে গেল পেছনে। গলা তুলে বললাম, এই পরিবারের সর্বনাশ করার ইচ্ছে তোমার পূর্ণ হবে না। তুমি যেই হও না কেন, আমি থাকতে তুমি এই কাজ করতে পারবে না। তুমি মৃন্ময়ীকে জাগিয়েও কোনো লাভ হবে না। ততক্ষণে জানলার কাছে পুরোহিত মশাই, জমিদার মশাই দুজনেই এসে দাঁড়িয়েছিল। তারা বোধহয় কিছু দেখতে পেয়েছিল। দেখতে পেলাম জমিদার বাড়ির গেটটা আস্তে আস্তে খুলে গেল। সেখান থেকে ভেতরে ঢুকে এলো একজন। তারপর গম্ভীর গলায় হাসতে হাসতে বলল, যা করার তা তো আমি করে দিয়েছি। এই জমিদার বাড়িকে সর্বশান্ত করেছি। জমিদারের আর কোনো বংশধর রইল না। এই বাড়ি যে আমি নির্বংশ করে দেব বলেছি, তাই করেছি। আর আমার কিছুই করার নেই। যে প্রেতকে কাজে লাগিয়ে তুমি জমিদার বাড়ির এমন অবস্থা করেছ, সেই প্রেতই তোমার মৃত্যুর কারণ হবে। ততক্ষণে আমি বেলগাছের কাছে
সঙ্গে করে আনা সেই জিনিসটা ছড়িয়ে দিয়েছি। আর একটা দেশলাই কাঠি জ্বালিয়ে বেলগাছের গায়ে ফেলতে সেটা দাউ দাউ করে জ্বলে উঠল। আর সঙ্গে সঙ্গে হাওয়ায় ভাসতে থাকা সেই মৃন্ময়ীর প্রেত মূর্তিতে যেন আগুন লেগে গেল। তার গোটা শরীর যেন দপদপ করে জ্বলে উঠল। তারপরেই যেন ছিটকে গেল চারপাশে। একটা প্রচণ্ড চিৎকার করে উঠে সে চুপ করে গেল। সাধু বলে উঠল, সর্বনাশ, এটা তুই কি করলি? যে বাঁধনে আবদ্ধ করে ওই মেয়েকে বলি দিয়ে তুমি জমিদার বাড়ির উপরে আক্রমণ করিয়েছ, সেই মেয়েকে আমি মুক্ত করে দিলাম। এবার দেখা যাক মৃন্ময়ী কাকে হত্যা করে। জমিদার মশাই পুরোহিত মহাশয় নেমে এসেছিল উপর থেকে। বোধহয় তারা কিছু একটা বুঝতে পেরেছিল। আমরা তখন জ্বলতে থাকা বেলগাছের কাছে দাঁড়িয়ে আছি। মৃন্ময়ীর সেই মূর্তিকে আবার দেখা গেল। এক নারী মূর্তি, তবে তার শরীর থেকে যেন একটা উজ্জ্বল আলো মতো কিছু বাইরে বেরিয়ে আসছে। শান্ত গলায় সে বলল, আমি কাউকে মারতে চাইনি, ও আমায় দিয়ে সবাইকে মারিয়েছে। এই জমিদার বংশের কারোর ওপর আমার কোনো ক্ষোভ নেই। তাদের জন্য তো আমি মারাই চাইনি। আমি তো মরেছিলাম ওই তান্ত্রিকের জন্য। তান্ত্রিক এই বাড়ির জমিদার নৃপেন ভট্টাচার্যকে ভুল বুঝিয়ে আমায় হত্যা করেছিল। নৃপেন কখনো চাইনি যে আমাকে হত্যা করা হোক, তাই তাকে অদ্ভুত কিছু দিয়ে মোহাচ্ছন্ন করে রেখেছিল ওই তান্ত্রিক। সমস্ত কিছু জানতে পারার পর নৃপেন নিজেই যে আমায়... তার কথা শেষ হলো না, হঠাৎ যেন তার গায়ে কি একটা এসে লাগলো। সেই প্রেত মূর্তি ছিটকে গেল খানিকটা। পিছন থেকে সাধু চিৎকার করে উঠল, তোকে আমি যা বলবো তুই তাই করবি। এক্ষুনি ওদের সবাইকে হত্যা কর আর এই জমিদার বংশকে নির্বংশ করে দে। ওরা আমার সাধনা সম্পূর্ণ হতে দেয় রে, আমায় একটা বলি জোগাড় করে দেয় রে। সেই নারী মূর্তি আবার উঠে দাঁড়ালো। তার মাথার চুলগুলো হাওয়ায় উড়ছে। তার শরীর থেকে বেরিয়ে আসা আলো যেন আরো বেড়ে উঠেছে। সে আস্তে আস্তে এগোতে লাগলো সাধুর দিকে। বলতে লাগলো, আজ আমি এমন কাউকে হত্যা করব যাকে হত্যা করলে আমি মুক্তি পাব। তোর জন্য আমি এখানে বন্দি হয়ে রয়েছি। তোর জন্য এই বাড়ির অনেককে আমি মেরেছি, কিন্তু আমি তাদের কাউকেই যে মারতে চাইনি। খবরদার, আমি তোকে ভস্ম করে দেব। এই জল তোর গায়ে লাগলে তুই ধ্বংস হয়ে যাবি। এই দেখ। এই কথা বলে সাধু তার কাঁধে ঝুলিয়ে রাখা ঝোলা থেকে কিছু একটা বার করে সামনের দিকে ছুঁড়ে দিতে যাবে, এমন সময় দেখি কে যেন তার গায়ের উপর ঝাঁপ দিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখি পুরোহিত মশাইয়ের পাশে জমিদার মশাই দাঁড়িয়ে নেই। জমিদার মশাই সেই সাধুর হাত লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েছে, আর তাতেই তার হাতের জল পড়ে গেছে মাটিতে। তোর জন্য আমার গোটা পরিবার মারা গেছে। তোর জন্য নিরপরাধ লোকগুলো একে একে মারা গেছে। তোকে আমি ছাড়বো না। কি করলি এটা তুই? ততক্ষণে মৃন্ময়ী হাসছে। হাসতে হাসতে সে দুটো হাত সামনের দিকে বাড়াতে সাধুর শরীরটা ছিটকে গেল দূরে। জমিদার মশাই এক পাশে সরে এলেন। আমি পুরোহিত মশাই তাড়াতাড়ি গিয়ে জমিদার মশাইয়ের পাশে দাঁড়ালাম। অবাক হয়ে দেখতে লাগলাম দুই শক্তির এক অসম লড়াই। সাধু যতবারই আটকাবার চেষ্টা করে ততবারই কোনো না কোনোভাবে মৃন্ময়ী তাকে আঘাত করে। সরাসরি নয়,
কোনো কিছুর মাধ্যমে সে আঘাত করে চলেছে সেই সাধুকে। সাধুর শরীরটা ছিটকে গিয়ে পড়ল মাটিতে। তারপরে সে চিৎকার করে উঠল। তারপর তার আর্তনাদটা বন্ধ হয়ে গেল। মৃন্ময়ী আস্তে আস্তে আমাদের কাছে এগিয়ে এলো। মাটিতে পা পড়তে দেখতে পেলাম তার সেই নিরাবরণ শরীর যেন বদলে গিয়েছে। কোথায় সেই মূর্তি? আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে এক সুন্দরী নারী। তার মাথার কালো চুল কোমর পর্যন্ত গিয়ে পড়েছে। তার পরনে সুন্দর করে জড়িয়ে রাখা একটা দামি ঝলমলে শাড়ি। তার মুখে মৃদু হাসি, তবে চোখ দুটো উদাস। অঘর, অঘর, তুমি আমায় ক্ষমা করো। আমি যে তোমাদের পরিবারের কাউকে মারতে চাইনি গো। ও আমায় কাজে লাগিয়ে এই সমস্ত কিছু করেছে। আমায় তুমি ক্ষমা করো। তুমি ক্ষমা না করলে আমি যে মুক্তি পাবো না। আমাদের ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। তবে ছোটবেলা থেকে জানতাম তুমি একটা গল্প। তবে আজ তোমায় নিজের চোখে দেখে বুঝতে পেরেছি গল্প নয়। আমাদের জমিদার বংশের যে অভিশাপ ছিল, সেই অভিশাপের ফল হলো আমাদের জমিদার বংশের প্রতিটি মানুষের মারা যাওয়া। কিন্তু কিন্তু আমি বেঁচে গেলাম কি করে? নিশ্চয়ই, নিশ্চয়ই তুমি কোনো পুণ্য করেছ। সেই পুণ্যের কারণেই তুমি বেঁচে গেছো। বা হতে পারে অন্য কারোর পুণ্য তোমায় বাঁচিয়ে দিয়েছে। এবার আমি আসি। আর আমি এখানে বাধা থাকতে চাই না। আমাদের চোখের সামনে মৃন্ময়ীর শরীরটা আস্তে আস্তে যেন অন্ধকারে মিলিয়ে গেল। বেলগাছটা পুড়ে ততক্ষণে কালো হয়ে গেছে। আমরা তিনজন তাড়াতাড়ি উপরে উঠে এলাম। ঘরের জানালার কাছে পড়ে রয়েছে সদাচরণ। তার মাথা থেকে রক্ত বেরিয়ে আসছে। তাড়াতাড়ি তার চিকিৎসা করা হলো। সে রাতেই গরুর গাড়ি জোগাড় করে পাশের গ্রামে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। প্রায় 3 দিন ধরে তাকে সেবা শুশ্রূষা করা হলো। তারপর সদাচরণ সেরে উঠল বটে, কিন্তু পাগল হয়ে গেল। আর কোনো কিছুই মনে রইল না। জমিদার মশাই তার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছিল। সেই দিন সেই গ্রাম ছেড়ে আমি চলে এলাম। আসার পথে পুরোহিত মশাই আমার দুহাত চেপে ধরে ধরা গলায় বলল, বাবা, অচেনা একজন মানুষ হয়ে তুমি আমাদের যে সাহায্য করলে তা আমরা কখনোই বলতে পারবো না। মৃন্ময়ীকে আমরা সবাই খারাপ ভেবেছিলাম। সবাই ভেবেছিলাম যে মৃন্ময়ী নিজে এই কাজ করছে, কিন্তু এমন ভেবেছে ওকে কেউ কাজে লাগাতে পারে, সেটা তো আমরা ভাবতেই পারিনি। মৃন্ময়ী বাড়ির ভেতরে বাঁধা ছিল। বাইরে পাঁচিল আর ভেতরের ঘর, এর মধ্যে কেউ ওকে আটকে রাখল। গৃহবন্ধন কিংবা বাইরের পাঁচিল বন্ধন কেউই করেনি, একথা জমিদার মশাই আমায় জানিয়েছে। তার মানে এমন কেউ আছে যে এই কাজ করেছে। জমিদার মশাইয়ের অজ্ঞাতে যাতে ওই বন্ধনের মধ্যে মৃন্ময়ীকে রেখে তাকে দিয়ে নিজের মনোমতো কাজ করানো যায়। আসলে সব আত্মা সর্বদা খারাপ হয় না, মাঝে মাঝে তাদের দিয়ে খারাপ কাজ করানো হয়। আমার সামান্য জীবনের অভিজ্ঞতায় আমি এটুকু দেখেছি। তবে আপনি এই বয়সেও আমাদের সঙ্গে ছিলেন, তা আমার কাছে পরম প্রাপ্তি। হরিহরের সাথে দেখা করেছিলাম। তার সাথে দেখা না হলে জমিদার বাড়ির এমন বিপদের কথা জানাও হতো না। সদাচরণের জন্য একটু খারাপ লাগছিল, সেখান থেকে চলে এলাম। সাধুকে এই সমস্ত কথা খুলে বলতেই সাধুর কাছ থেকে একটা আশ্চর্য কথা জানতে পেরেছিলাম। আসলে মৃন্ময়ীকে তান্ত্রিক উৎসর্গ করেছিল ওই মন্দিরে। তাই যতদিন মন্দিরটা ছিল ততদিন সে সেখানেই ছিল।
সেই কারণে তার মুক্তি হয়নি। কিন্তু মন্দির ভেঙে পড়তে এবং তার পুজো বন্ধ হতেই মৃন্ময়ীর আত্মা সেখান থেকে ছাড়া পেয়ে যায়, কিন্তু মুক্তি পায় না। তখন সেই আত্মাকে বন্দি করেছিল ওই তান্ত্রিক, আর তারপর সঠিক সময়ে বুঝে এই পরিবারের বিরুদ্ধেই কাজে লাগায়। ভাগ্যিস ওই বেল গাছের মধ্যে কিছু থাকার কথাটা আমার মনে হয়েছিল, না হলে তো মৃন্ময়ী সেই রাতে কি যে করত। তারানাথ চুপ করতে আমরা উঠে এলাম। পথে নেমে কিশোরী বলল, সব